কিন্তু জামাতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা খুব বেশি। এর কারণ হলো যে এখানে জামাত খুবই একটা আনপ্রেডিক্টেবল দল। তারা সবসময়ই একটা শক্তির আশ্রয় থাকতে চায়। সেটা বিএনপি, আওয়ামী লীগ অথবা সরকার। এখন বাংলাদেশে কোনো উন্মাদও খুঁজে পাবেন না যে কিনা বিএনপি ছেড়ে, বিএনপির মতো একটা নিরাপদ আশ্রয় ছেড়ে জামাতে যেতে চাইবে বা জামাতের মতো একটা আশ্রয় ছেড়ে এখন আওয়ামী লীগের কথা বলবে। কিন্তু দেশের প্রয়োজনে রাজনীতির বিশ্লেষণে আমার কাছে যেটা সত্য মনে হয়েছে বা এখন যেটা মনে হয়, আমি সে কথাটাই নির্বিবাদে বলি। আপনার হয়তো অনেকে দ্বিমত করতে পারেন, অমত করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো যে বিরোধের কথা, বিএনপি জামাতের বিরোধের কথা, তারপর বিএনপি এবং জামাতের রাজনীতিতে আগামী দিনে কি সমস্যা হতে পারে, এটি নিয়ে আগস্ট মাসের ২য় সপ্তাহে বা ১ম সপ্তাহে আমি যে কথাগুলো বলেছিলাম এখন এটি অলমোস্ট 90% রিয়ালিটিতে চলে এসেছে, বাস্তবতায় চলে এসেছে। এবং এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে এখন অহিনকুল সম্পর্ক। তারপর প্রথম দিকে সমন্বয়কদের সঙ্গে, ক্যান্টনমেন্টের সঙ্গে, তারপর ডক্টর ইউনূসের সঙ্গে জামাতের যে সম্পর্ক ছিল এটি এখন আর নেই, একেবারেই নেই, বরং রিভার্স হয়ে গেছে। একই অবস্থা বিএনপির সঙ্গে সমন্বয়কদের সম্পর্কটা প্রকাশ্যে, জামাতের সঙ্গে অপ্রকাশ্য দ্বন্দ্ব, কিন্তু বিএনপির সঙ্গে সরকারের দ্বন্দ্ব অপ্রকাশ্য নয়, প্রকাশ্য। আরও অনেক সমস্যা আছে ভিতরে, ভীষণ রকম সমস্যা আছে। তো এই সমস্যাগুলোর প্রেক্ষিতে আগামীতে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হবে। এখানে যে কিংস পার্টি গঠন করার কথা শোনা যাচ্ছে, ১ ডজন কিংস পার্টি, এবং সেই কিংস পার্টিকে সাপোর্ট দেওয়ার জন্য নামকাও আসতে আরও প্রায় ৪০-৫০টি বিভিন্ন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, মূল ধারার যে বড় বড় রাজনৈতিক দল, তাদেরকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। এবং এই কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। অনেক দায়িত্ববান ব্যক্তি বলছেন যে সেনা শাসন ভালো ফলাফল বয়ে আনেনি, আমরা ওদিকে যাব না, যাচ্ছি না। এ কথা যত বলা হচ্ছে, আপনার মাথায় যদি ন্যূনতম বোধ থাকে, আপনি ধরে নেন যে এখানের থেকেই আপনার সন্দেহটা শুরু। তো এর ফলে কি হচ্ছে, রাজনীতি আর এখন রাজনীতিবিদদের হাতে নেই। এটি বিশেষ বিশেষ জায়গা থেকে, বিশেষ বিশেষ অফিস থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে টানাটানি হচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে, এবং অনেক যাকে বলা হয় অপাংতেয় লোক, কেউ হয়তো সাংবাদিক, কেউ হয়তো ব্যবসায়ী, কেউ হয়তো কোনো দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট, আপনি তাদের নড়াচড়া খুব বেশি লক্ষ্য করবেন। বেশ কয়েকজন সাংবাদিক, তার মধ্যে মাসুদ কেবল সাহেব আছেন, তারপর আরেকজন ভদ্রলোক, বেশ বয়স্ক ভদ্রলোক, খুবই নামকরা, আমার খুব ঘনিষ্ঠজন। আমি খুব দুঃখিত যে এই মুহূর্তে আমার তার নামটি মনে আসছে না। তো সেই ভদ্রলোক আমি দেখলাম যে খুব যাকে বলা হয় নির্লিপ্তভাবে অনেকের নাম বলে দিচ্ছেন। এই যে এখন যে বিভিন্ন সমাবেশ হচ্ছে, শান্তি সমাবেশ, মতবিনিময় সভা ইত্যাদি ইত্যাদি, এবং দেখবেন যে দেশের বাইরে পালিয়েছিল আওয়ামী লীগ জমানাতে অনেক সাংবাদিক, অনেক ব্যক্তি, সামরিক বেসামরিক সাবেক আমলা, যাদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অসংখ্য অভিযোগ, এবং রীতিমতো দে আর থিপ, চোর। সেই চোর হিসেবে তারা যখন কর্ম করত তাদের পরিচিতি ছিল চোর, টাউট, বাটপার, যে যে পেশাতেই ছিলেন, মানে আমলা হন, বুদ্ধিজীবী হন, এনজিবি ব্যক্তি হন বা সাংবাদিক হন। এই লোকগুলো এখন রাজনীতিবিদদের মধ্যে সমঝোতা করার জন্য তারা মঞ্চ পরিচালনা করছে, আর বেকুব রাজনীতিবিদরা দলে দলে এই তাদের মঞ্চে গিয়ে কথাবার্তা বলছে। এটা অর্শনীয় সংকেত, রাজনীতির জন্য অর্শনীয় সংকেত। ফলে এখন যা কিছু হচ্ছে কোনো কিছুই আপনি হিসাবের মধ্যে ফেলতে পারবেন না, সবই বেহিসাবি কর্মকাণ্ড।
ঝড়ের আগে যেভাবে ধুলো ঝড় হয়, ঠিক ওইরকম একটা ধুলো ঝড় চলছে রাজনীতির অঙ্গনে। এবং সেই ধুলো ঝড়ের পর যখন সত্যিকার ঝড় শুরু হবে, তখন মানুষ আশ্রয়ের জন্য পাগলের মতো ছুটবে। রাজনৈতিক দলগুলো আশ্রয়ের জন্য পাগলের মতো ছুটবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে জামাতের যে বন্ধুত্ব, সম্পর্ক, সমঝোতা, এটি প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হলো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা। এটির সম্ভাবনা কম, খুবই অল্প, কিন্তু জামাতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা খুব বেশি। এর কারণ হলো যে এখানে জামাত খুবই একটা আনপ্রেডিক্টেবল দল। তারা সবসময় একটা শক্তির আশ্রয় থাকতে চায়, সেটা বিএনপি, আওয়ামী লীগ অথবা সরকার। তো তারা যদি সরকারের আশ্রয় পেয়ে যায়, অর্থাৎ প্রথম ৩ মাস তারা যেভাবে সরকারের আশ্রয় পেয়েছে, প্রশ্রয় পেয়েছে এবং সমন্বয়কদের মনে হয়েছে তাদের লোক, এরকম যদি একটা পরিস্থিতি তাদের হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক হয়ে যাবে। আর জামাত এই গত ১ সপ্তাহের মধ্যে যে বিপদে পড়েছে, বন্ধুহীন হয়ে পড়েছে, এটা যদি চলতে থাকে তাহলে ভারত, আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে অনিবার্যভাবে একটি সমঝোতা হয়ে যাবে এবং এটি প্রকাশ্যে হতে পারে, অপ্রকাশ্যে হতে পারে, পর্দার আড়ালে হতে পারে, অন্তরালে হতে পারে, বাট এটা হবেই। এবং এটা রাজনীতির ময়দানে নতুন কিছু নয়। ইন 1954 অর্থাৎ 1954 সালে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ফ্রন্টের সঙ্গে নেজাম ইসলামী পার্টির যে সমঝোতা, এটি ছিল এখন যদি শেখ হাসিনা এবং জামাতের আমির এক টেবিলে বসে কোনো বৈঠক করেন আজকের এই দিনে, পুরো বাংলাদেশ যেভাবে চমকিত হবে, ক্রোধে ফেটে পড়বে, সমালোচনার ঝড় বইবে। আর এই বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে বেশ কয়েকবার জামাতের সখ্যতা হয়েছে, এমনকি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিরও সখ্যতা হয়েছে বেশ কয়েকবার, খুবই ঘনিষ্ঠ সখ্যতা। তো কাজেই আগামী দিনগুলোতে রাজনীতির প্রয়োজনে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে না, বা জামাতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে না। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, ৭১-এর মুক্তিযুদ্ধ রিসেট করা হয়েছে, তারপরে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, রিরাইট করা হবে, ইত্যাদি কথাগুলো বড়জোর আর ৩০ দিন এই ময়দানে শুনতে পাবেন। ৩০ দিন পর, অর্থাৎ জানুয়ারি মাসের ৩০ তারিখের পরে দেখবেন এই রাজনীতি দুটো ধারা প্রবাহিত হয়ে গেছে। রাজনীতিবিদরা ইয়ানফসি করে দৌড়াচ্ছে, পালানোর জন্য দৌড়াচ্ছে। সবাই, আওয়ামী লীগ দৌড়াচ্ছে, বিএনপি দৌড়াচ্ছে, জামাত দৌড়াচ্ছে, আর পেছনে শুধু লাঠি লাঠি লাঠি, বাঁশি বাঁশি বাঁশি। এই গেল একটা। দ্বিতীয়ত হলো লাঠি বাঁশি ফেল করেছে, পুরো রাজনীতিটা এখন রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে। তখন এই যে মাঠের চলমান যারা আছেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে যাবে এবং মূল ধারার যাদের জনমত আছে, সংগঠন আছে, তাদের মধ্যে পরস্পর দুটো গ্রুপ হয়ে যাবে এবং সেই দুটো গ্রুপের মধ্যে জামাত এবং আওয়ামী লীগের যে সখ্যতা, এটি প্রথম সম্ভাবনা। অথবা এই সম্ভাবনাটা যদি না হয়, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা, এবং সেইভাবেই দেশটি এগুচ্ছে এবং বর্তমান যে পরিস্থিতি সেইভাবেই দিনকে দিন গড়িয়ে গড়িয়ে ওদিকে যাচ্ছে।